আত্মরক্ষার প্রশ্নে ভারত আর আগের মতো নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, 2008 সালে মুম্বাই হামলার জবাব তৎকালীন সরকার সেভাবে দিতে পারেননি, কিন্তু আমরা উরি ও বালাকোট হামলার মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়েছি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল শুক্রবার ইন্ডিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 2008 সালে 26 নভেম্বর পাকিস্তান থেকে সমুদ্রপথে মুম্বাইয়ে এসে হামলা চালিয়েছিল পাকিস্তানি সন্ত্রাসীরা। ওই সময় 18 জন নিরাপত্তা কর্মী সহ 166 জন নিহত এবং 300 জনের বেশি আহত হয়েছিলেন। এরপর 2016 সালে 18 সেপ্টেম্বর উরি সেনাঘাঁটিতে হামলা করে পাকিস্তানি সন্ত্রাসীরা। ওই হামলায় 19 জন ভারতীয় সেনা সদস্য নিহত হন। ওই হামলার পর পাকিস্তানকে শিক্ষা দিতে 10 দিন পরেই অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারত। এরপর 2019 সালে 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি গোষ্ঠীর আত্মঘাতী হামলায় 40 সিআরপিএফ জওয়ান নিহত হন। সেই হামলার বদলা নিতে বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এইসব প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, অতীতে ভারত 26/11 কোনো জবাব দেয়নি, কিন্তু আমরা পাকিস্তানকে জবাব দিয়েছিলাম উরি ও বালাকোট স্ট্রাইকের মাধ্যমে। এবার মহাসমাবেশের ডাক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এই ডাক দেন। ইমরানের ঘোষণা অনুযায়ী 13 ডিসেম্বর পেশোয়ারে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। নভেম্বরে ইসলামাবাদে পিটিআই সম্মেলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত সমর্থকদের শ্রদ্ধা জানানোই মহাসমাবেশের উদ্দেশ্য বলে জানানো হয়েছে। মহাসমাবেশে অন্য বিরোধী দলগুলোকেও আমন্ত্রণ জানানো হবে। দুটি দাবি উল্লেখ করে ইমরান খান বলেন, এগুলো মেনে না নিলে 14 ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে। গত নভেম্বরে পিটিআইয়ের আন্দোলনের পর থেকেই পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। 2022 সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব খোয়ানোর পর থেকে ইমরানের বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। কিছু মামলায় সাজা হওয়ার পর গত বছর থেকে তিনি কারাবন্দী। সিরিয়ায় বাশার আল আসাদের সরকারি বাহিনীর কাছ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা। একটি যুদ্ধ পর্যবেক্ষক গ্রুপের বরাত দিয়ে এফপি জানায়, সিরিয়ার গুরুত্বপূর্ণ দেরা শহরও এখন বিদ্রোহীদের দখলে। জর্ডান সীমান্তবর্তী এই শহরটি থেকে সিরিয়ার গৃহযুদ্ধের শুরু হয়েছিল। 2011 সালে স্কুলের দেয়ালে আসাদ বিরোধী গ্রাফিতি লেখার জন্য একদল ছেলেকে আটক ও নির্যাতন করার ঘটনাকে কেন্দ্র করে গৃহযুদ্ধের সূত্রপাত হয়। গত 27 নভেম্বর আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সিরিয়ার বিদ্রোহী দল এইচটিএস বা তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর উপর আকস্মিক হামলা শুরু করে। ঘটনার আকস্মিকতায় দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়ে সরকারি বাহিনী। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর গত বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী। এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জোলানি মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে বলেছেন, কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করাই তাদের চূড়ান্ত লক্ষ্য। সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ শনিবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্ক, ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল তুরস্কের একটি কূটনৈতিক সূত্র একথা জানায়। এএফপি জানায়, সিরিয়ার গৃহযুদ্ধে গত 13 বছরে 5 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া সিরিয়ার অর্ধেকেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ছেড়ে পালিয়েছেন। 2011 সালে সিরিয়ায় শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থী বিক্ষোভ সহিংসভাবে দমন করা শুরু করে সরকার। এরপর শুরু হয় গৃহযুদ্ধ। সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরান শিয়া মিলিশিয়া বাহিনী পাঠিয়েছিল। রাশিয়ার বিমান হামলার সহায়তায় এই বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিদ্রোহ দমন সহ দেশের অধিকাংশ এলাকা পুনর্দখলে সহায়তা করে। 2020 সাল থেকে সিরিয়ায় বিদ্রোহী ও সরকার দুই পক্ষই শান্ত ছিল। তবে গত 27 নভেম্বর থেকে দেশটির বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস ও এর অনুগত অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নতুন করে হামলা করতে শুরু করে। এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা।
সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই ছড়িয়ে পড়েছে, আর এতে নতুন করে আরও 15 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার জেনেভায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির জরুরি সমন্বয়ক, কৌশলগত বিশ্লেষক ও মানবিক কূটনীতি বিষয়ক পরিচালক সামের আবদেল জাবের এক বিবৃতিতে এ তথ্য জানান। এ সময় বিবৃতিতে সামের আবদেল জাবের জানান, সহিংসতা শুরুর পর ইতিমধ্যে 2,80,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যদি পরিস্থিতি এভাবে অব্যাহত থাকে, আমরা আশা করছি সম্মিলিতভাবে প্রায় 15 লাখ মানুষ বাস্তুচ্যুত হবে। এজন্য আমাদের আরও ত্রাণ সহায়তার প্রয়োজন হবে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ইদলিব ঘাঁটিতে বছরের পর বছর অনেকটা ঘাপটি মেরেই ছিল বিদ্রোহীরা। হঠাৎ করে তারা সরকারি বাহিনীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছে। 13 বছর ধরে চলা এই গৃহযুদ্ধে এবারই সবচেয়ে বেশি আক্রমণ পাল্টা আক্রমণ দেখা যাচ্ছে। ত্রাণ সংস্থাগুলো বলছে, তারা এবছর লক্ষ্যমাত্রার $4 বিলিয়ন মাত্র 1/3 সংগ্রহ করতে সক্ষম হয়েছে। নতুন লড়াই শুরু হওয়ায় তাদের আরও ত্রাণ সরবরাহ প্রয়োজন। এই মাসের শুরুতে জাতিসংঘের মানবিক কার্যালয় জানিয়েছিল, অপর্যাপ্ত তহবিলের কারণে সিরিয়ায় খাদ্য সহায়তা 80% পর্যন্ত কমাতে হয়েছে। এ প্রসঙ্গে সামের আবদেল জাবের বলেন, এর আগেও সিরিয়ার পরিস্থিতি সহজ ছিল না। এখন আমরা সংকটের ওপর সংকট দেখছি। এজন্য আমরা জরুরি ভিত্তিতে ত্রাণ তহবিল সংগ্রহের উপর জোর দিচ্ছি। 북한 공산 세력의 위협으로부터 সামরিক আইন জারির ঘটনায় জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। এক টেলিভিশন ভাষণে তিনি ক্ষমা চেয়েছেন বলে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণে ইয়ন সুক ইয়ল বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমার হতাশা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু জনগণের উদ্বেগ ও অসুবিধার সৃষ্টি করেছে বিষয়টি। আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। গত মঙ্গলবার গভীর রাতে সামরিক আইন জারি করার পর এবারই প্রথম বক্তব্য দিলেন অভিশংসনের দাবির মুখে থাকা এই প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, আমি এই ঘোষণার কারণে সৃষ্ট আইনি এবং রাজনৈতিক দায়বদ্ধতার সমস্যা এড়াতে পারব না। মানুষ ভাবছে আবার সামরিক আইন ঘোষণা করা হবে কিনা। আমি স্পষ্টভাবে বলতে পারি, অবশ্যই হবে না। সামরিক আইন ঘোষণা করা হবে না। দেশকে কিভাবে স্থিতিশীল করা যায় তার সিদ্ধান্ত আমি আমার দলের উপর ছেড়ে দেব। এর মধ্যে আমার মেয়াদের বিষয়টিও রয়েছে। দেশের ভবিষ্যৎ পরিচালনার জন্য আমার দল এবং সরকার দায়ী থাকবে। আমি আমার মাথা নত করছি এবং জনগণের উদ্বেগের জন্য আমি আবারও ক্ষমা প্রার্থী। বার্তা সংস্থা এএফপি জানায়, গত 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়ল। পরে এই আইন বাতিল করে দেশটির পার্লামেন্ট। এরপর থেকে ইয়লের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে বিরোধী দলগুলো। চলমান উত্তেজনার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন। সামরিক শাসন জারির পর বিরোধী দলগুলোর প্রেসিডেন্টকে অভিশংসনের ডাক দেওয়ার পর বুধবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী প্রেসিডেন্টকে অভিশংসিত করতে প্রয়োজন 2/3 আইন প্রণেতার ভোট। দেশটির পার্লামেন্টে ইয়োলের দলের আইন প্রণেতার সংখ্যা 108। প্রেসিডেন্ট ইয়োল যদি অভিশংসিত হন, সেক্ষেত্রে 60 দিনের মধ্যে বাছাই করতে হবে পরবর্তী প্রেসিডেন্ট। আর এই 2 মাস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী। এদিকে ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে প্রধান বিরোধী দল। আরও 6টি বিরোধী দলের দাবি ইয়োলের পদত্যাগ। তাকে মুখোমুখি হতে হবে অভিশংসনের। যদিও 1980 সালের পর দেশটির ইতিহাসে এমন ঘটনার সাক্ষী হননি কোনো প্রেসিডেন্ট। ইয়ন সুক ইয়োলের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন কোরিয়ান ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন। এছাড়া ইয়োল বিরোধী বিক্ষোভ স্লোগানে উত্তাল দক্ষিণ কোরিয়া। তাকে গ্রেপ্তারের দাবিও জানান বিক্ষুব্ধ জনতা। এমন অবস্থায় অনিশ্চয়তার মুখে সিউল প্রধানের ভবিষ্যৎ।